চন্দনপুর নামের একটি গ্রামে এক শেঠ বাস করতেন, যার নাম ছিল জয়ন্তীলাল। জয়ন্তীলাল একজন খুবই সৎ ও দয়ালু মানুষ ছিলেন। একদিন জয়ন্তীলাল পথ হারিয়ে ফেলেন এবং হাঁটতে হাঁটতে এক নির্জন জায়গায় পৌঁছে যান। আরে, এটা আমি কোথায় এসে পড়লাম? এখানে তো দূর দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। দূর ছাই, মনে হচ্ছে আমি পথ হারিয়ে ফেলেছি। বাপরে বাপ, এত গরম! আর তার উপর এখানে দূর দূর পর্যন্ত না আছে কোনো কুয়ো, না আছে কোনো কল। ওহ বাপরে বাপ, আমার তো তৃষ্ণায় প্রাণটা বেরিয়ে যাচ্ছে। জয়ন্তীলাল দূরে একটি গাছের নিচে বসে থাকা মহেশ নামের এক ব্যক্তিকে দেখতে পান। হ্যাঁ হ্যাঁ, ওখানে গাছের নিচে একজন লোককে দেখা যাচ্ছে। আমি বরং তার কাছে গিয়ে সাহায্য চাই। জয়ন্তীলাল সেই লোকটির কাছে পৌঁছানোর আগেই অজ্ঞান হয়ে পড়ে যান। আরে, এই লোকটার কি হলো? অবস্থায় তার মুখ থেকে বারবার একটাই শব্দ বেরোচ্ছিল, জল, জল, একটু জল, জল। মনে হচ্ছে তৃষ্ণার কারণে মাথা ঘুরে পড়ে গেছেন। কিন্তু ইনি এত গরমে মাঠে কি করছিলেন? জল, আমাকে একটু জল দাও। আরে হ্যাঁ, এনাকে তাড়াতাড়ি জল খাওয়াতে হবে। দাদা, ও দাদা, আপনি একটু কষ্ট করে উঠে এই গাছের নিচে বসুন। আমি কোথা থেকে জলের ব্যবস্থা করে আনছি। মহেশ জয়ন্তীলালকে গাছের নিচে বসিয়ে দেয়। জয়ন্তীলালের অবস্থা খারাপ ছিল এবং তিনি বারবার একটাই শব্দ বলছিলেন, জল, আমাকে একটু জল দাও। আপনি এখানেই বসে থাকুন। আমি আমি কোথাও থেকে এক্ষুনি জল নিয়ে আসছি। মহেশ অনেক দূর পর্যন্ত ঘুরে অবশেষে জল পায়। জল নিয়ে মহেশ জয়ন্তীলালের কাছে আসে। এই নিন দাদা, জল খেয়ে নিন। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আজ তুমি যদি আমাকে জল না খাওয়াতে, তাহলে তাহলে আমার প্রাণটাই চলে যেত। ঠিক আছে, কিন্তু আপনি এত গরমে মাঠে ঘুরছেন কেন? আরে, আমি তো পথ হারিয়ে ফেলেছিলাম, আর হাঁটতে হাঁটতে এই মাঠে এসে পড়েছি। দাদা, এখানে দূর দূর পর্যন্ত শুধু অনুর্বর মাটি আছে। হ্যাঁ, একটু দূরে চন্দনপুর নামে একটা গ্রাম আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানেই, আমাকে ওখানেই যেতে হবে। কিন্তু কিন্তু আমি তো সেখানকার রাস্তা চিনি না। আচ্ছা, চলুন আমার সাথে, চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। জয়ন্তীলাল মহেশের সাথে চলতে শুরু করেন। হাঁটতে হাঁটতে দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। আচ্ছা ভাই, আমি তো পথ হারিয়ে এখানে এসে পড়েছি, কিন্তু তুমি এই কড়া রোদে এখানে বসে কি করছিলে? আসলে আমি খুব মানসিক চাপের মধ্যে থাকি। আজকাল সবার থেকে দূরে থাকতে চাই, তাই এখানে চলে আসি। কারণ এখানে দূর দূর পর্যন্ত আমার কাছে কেউ কোনো কিছু জবাব চাইতে আসে না। কিসের চাপ? আর তোমাকে কার কাছে কিসের জবাব দিতে হবে? আসলে আমি অনেক ঋণের মধ্যে আছি। আমার পরিবার খুব গরিব হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো আমার স্ত্রী গর্ভবতী। এখন এই সব কিছুর দায়িত্বের বোঝা আমাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। তাই আমি এখানে গাছের নিচে এসে একা বসে থাকি। এখানে আমি একটু শান্তি পাই। তোমার অবস্থা সত্যি খুব খারাপ, কিন্তু কিন্তু তুমি চিন্তা করো না। তুমি আজ আমাকে সাহায্য করে আমার মন জয় করে নিয়েছো। এখন থেকে তোমার সমস্ত সমস্যা আমার। আমি তোমাকে এত ধন সম্পত্তি দেব যে তোমার সব দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। ঠিক আছে, চিন্তা করো না।
একদম চিন্তা করো না। না না দাদা, আমি এভাবে কোনো উপকার নিতে পারবো না। যদি আপনি আমার জন্য কিছু করতেই চান তাহলে আমাকে কোনো কাজ দিন, আমি পরিশ্রম করে আমার সব সমস্যা নিজেই সমাধান করে নেব। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। তোমার মতো নীতিবান মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি তুমি আজ থেকে আমার জন্য কাজ করবে, কেমন? তোমার সাথে দেখা করে আমি খুব খুশি হয়েছি। তুমি যেরকম মানুষ, তাতে আমার বিশ্বাস তুমি আমার প্রতি সব সময় বিশ্বস্ত থাকবে, কখনো নামক হারামি করবে না। মহেশ জয়ন্তীলালের জন্য কাজ করতে শুরু করে। জয়ন্তীলালের একজন পরিশ্রমী ও বিশ্বস্ত লোক দরকার ছিল, যা তিনি পেয়ে যান। মহেশও একটা আশা খুঁজে পেয়েছিল। এভাবেই প্রায় 1 মাস কেটে যায়। বাহ 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 বাহ, খুব ভালো মহেশ, খুব ভালো। তুমি সব কাজ খুব তাড়াতাড়ি শিখে গেছো। যেমনটা আমি তোমার কাছে আশা করেছিলাম, তুমি ঠিক তেমনই কাজ করেছো। আজ আমি তোমার ওপর খুব প্রসন্ন। আজ তোমার 1 মাস পূর্ণ হলো। এই নাও, এই নাও তোমার প্রথম মাসের বেতন। কি খুশি তো? আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেটজি। একবার আমি এই ভালো মানুষটাকে জল খাইয়েছিলাম, আর উনি আমার সমস্ত দুঃখ নিজের করে নিলেন। হে ঈশ্বর, আমাকে এত শক্তি দিও যেন আমি আমার নীতির ওপর অটল থাকি এবং কখন এই ভালো মানুষটার সাথে বিশ্বাসঘাতকতা না করি। কি হলো মহেশ, কি ভাবছো তুমি? না না, সেরকম কিছু না। মহেশের পরিবার এখন খুব খুশি। আর কিছুদিন পর মহেশের স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং তার নাম রাখা হয় সঞ্জয়। এক সময় আমাদের কাছে খাওয়ার মতো কিছু ছিল না, বলো? যদি জয়ন্তী লালজি আমাদের সাহায্য না করতেন তাহলে আমাদের পরিবারটা শেষ হয়ে যেত এবং আমাদের ছেলেও এই পৃথিবীতে দুঃখের সাথে জন্ম নিত। হ্যাঁ, তার কৃপায় এখন সব ঠিক আছে। ঈশ্বর করুন যেন আমার মনে কখনো নিয়মকানুন ভাবনা না আসে। আমি যেন সব সময় সততার সাথে তার জন্য কাজ করতে পারি। অনেক বছর কেটে যায়। মহেশের ছেলে সঞ্জয় 12 বছরের হয়ে গেছে। এই বছরগুলিতে মহেশ জয়ন্তীলালের ব্যবসা অনেক বাড়িয়ে দিয়েছিল। খুব ভালো, খুব ভালো। এই বছর ব্যবসা বেশ ভালো চলছে। আর মহেশ, তুমি বরাবরের মতোই খুব ভালো কাজ করছো। আর তোমার কাজ করার 12 বছর হয়ে গেল। তুমি তুমি হিসাবে একটা টাকাও কখনো গড়বড় করনি। সাবাস, সাবাস মহেশ, তোমার জন্য আমি গর্বিত। আমার সততাই তো আমার পরিচয়। একজন চাকর প্রবেশ করে। সেঠজি, ছোট ভাইয়ের চিঠি এসেছে, তিনি আজই বাড়ি ফিরছেন। কি? আরে আরে, 15 বছর পর আমার ভাই অবশেষে বাড়ি ফিরছে। আরে আরে, এ তো খুব খুশির খবর। শোনো শোনো, এই বাড়ি পুরো সাফ সাফাই করে দাও, সব ব্যবস্থা করো, সব ব্যবস্থা। অনেক রকম রান্না করো। আরে আরে, পঞ্চব্যঞ্জন রান্না করো। আরে আরে, আমার ভাইয়ের স্বাগতমের জন্য যেন যেন কোনো কমতি না থাকে। হ্যাঁ, যাও যাও যাও, প্রস্তুতি নাও, যাও। ঠিক আছে সেঠজি, আপনি যেমনটা বলেন। চাকর চলে যায়। আমি এত বছর ধরে আপনার জন্য কাজ করছি, আর আজ জানতে পারলাম যে আপনার কোনো ভাইও আছে। আর তার থেকেও বড় যে কথাটা আমাকে অবাক করেছে সেটা হলো তিনি 15 বছর পর ফিরেছেন। কি আর বলবো মহেশ, আমার ভাই চৌরঙ্গী লাল বছরের পর বছর আমার উপর রেগেছিল। আসলে আসলে ঘটনাটা হলো যে
আমার বাবা তার ব্যবসা আমাদের দুই ছেলের মধ্যেই সমানভাবে ভাগ করে দিতে চেয়েছিলেন, কিন্তু কিন্তু চৌরঙ্গী লালের নেশার অভ্যাসের কারণে বাবা শুধু আমাকেই তার ব্যবসা দেন। আর আর চৌরঙ্গী লালের মনে হলো যে বাবা তাকে ভালোবাসেন না, তাই তাকে ব্যবসা দেননি। ব্যাস, তখন থেকেই সে রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায় এবং শহরে গিয়ে থাকতে শুরু করে। কিন্তু কিন্তু আজ অবশেষে সে ফিরছে। মনে হচ্ছে তার মন বদলে গেছে। ও আচ্ছা, এই ব্যাপার। বেশ ভালো। আমি এটাই প্রার্থনা করব যে আপনারা দুই ভাই মিলেমিশে সুখে থাকুন। আরে আয় ভাই, আয় চৌরঙ্গী, আমার ভাই, আয় আয় আয়। আরে আরে তুই আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি? হ্যাঁ, আরে আয় 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 আয়। হ্যাঁ দাদা, সবই সময়ের ফের। অবশেষে আমি বাড়ি ফিরেই এলাম। আহ, তোর নেশার অভ্যাস কি ছেড়েছে নাকি এখনো ছাড়েনি? হ্যাঁ দাদা, নেশা করা তো আমি অনেক বছর আগেই ছেড়ে দিয়েছি। বাহ বাহ বাহ, শুনে খুব ভালো লাগলো। চলো চলো, এখন সব পুরনো কথা ভুলে গিয়ে আমরা দুই ভাই একসাথে থাকবো। আমরা একটা নতুন কিছু শুরু করব। কিরে চৌরঙ্গী, ঠিক তো? হ্যাঁ। চৌরঙ্গীলালের মুখভঙ্গি কালো হয়ে যায় যখন সে মনে মনে ভাবে, হ্যাঁ, নতুন শুরু করি। কিভাবে ভুলবো পুরনো কথা আমি? জয়ন্তী, আমার আজও মনে আছে কিভাবে আমার বাবা আমার ভাগের সম্পত্তি তোকে দিয়ে দিয়েছিল, আর আজ আমি সেই সম্পত্তি তোর থেকে ফেরত নিতে এসেছি। আরে আরে, এত কোন গভীর চিন্তায় তুই ডুবে গেলি রে ভাই? হ্যাঁ? কি রে, তুই কি ভাবছিস? বল বল আমায়। আরে কোনো সমস্যা থাকলে সেটা বল আমায়। না না, কিছু না দাদা। ব্যাস, তোমাকে দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। তুমি ঠিকই বলেছিলে, আমাদের সব কিছু ভুলে একসাথে নতুন করে শুরু করা উচিত। খুব ভালো বলেছ তুমি। বেশ কয়েকদিন কেটে যায়। চৌরঙ্গীলাল খুব মনোযোগ দিয়ে জয়ন্তীলালের ব্যবসা সংক্রান্ত সবকিছু দেখছিল। সে শুধু সঠিক সুযোগের অপেক্ষায় ছিল। একদিন জয়ন্তীলাল তার বাড়ির কাছের বাগানে দেখেন চৌরঙ্গীলাল কারোর সাথে কথা বলছে। সেই ব্যক্তি আর কেউ নয়, মহেশ ছিল। জয়ন্তীলাল লুকিয়ে তাদের কথা শুনতে লাগেন। ও, তাহলে তুমিই মহেশ, যে আমার ভাইয়ের জন্য বছরের পর বছর ধরে কাজ করে আসছো। আচ্ছা, একটা কথা বলো তো মহেশ, তুমি কি আমার জন্য কাজ করবে? হ্যাঁ বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? তুমি কি জানো জয়ন্তীলালের সম্পত্তির কাগজ কোথায় রাখা আছে? হ্যাঁ, আমি জানি, কিন্তু আপনি এসব কেন জিজ্ঞাসা করছেন? দেখো মহেশ, এই ব্যবসাটা আমার। জয়ন্তীলাল তো এই ব্যবসাটা প্রতারণা করে পেয়েছে। যদি তুমি জয়ন্তীলালের সম্পত্তির কাগজ আমাকে এনে দাও, তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। আর যদি তুমি জয়ন্তীলালের ব্যবসা দখল করতে আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে এই ব্যবসাতে অংশও দেব। কি বলো? আচ্ছা, তাহলে চৌরঙ্গী এখানে আমার ব্যবসা দখল করার জন্য এসেছে। বলো মহেশ, আমার জন্য কাজ করবে? আরে বলো বলো, অত ভেবো না। হ্যাঁ বলো।
দেখুন, আমি জানি যে এই ব্যবসা উনি প্রতারণা করে পাননি, বরং আপনার বাবা ব্যবসাকে বাঁচানোর জন্য ওনাকে দিয়েছিলেন। আপনি এটা পাননি কারণ আপনি সেই সময় সব সময় নেশাগ্রস্ত থাকতেন। আপনি আমাকে যে কাজটা করতে বলেছেন সেটা নেমো খারামি, আর আমি এটা কখনোই করব না। দেখো মহেশ, আর একবার ভালো করে ভেবে নাও, এটা তোমার জন্য ধনী হওয়ার একটা মোক্ষম সুযোগ। তুমি ব্যবসাতে অংশ পাবে আর অনেক টাকাও কামাতে পারবে। এখন পর্যন্ত তুমি যা বেতন পাও তাতে হয়তো তোমার পরিবার ভালোভাবেই চলে না। অতি আর কি হয়, এত টাকা তো আমি এমনিতেই উড়িয়ে দিই। যদি তুমি আমায় সাহায্য করো তাহলে আমি তোমাকে ধনী বানিয়ে দেবো। শুধু টাকাই টাকা হবে, টাকাই টাকা। ভাই, কি ভাবছো বলো? আপনি আমায় গোটা দুনিয়ার সম্পদও যদি দিয়ে দেন, তবু আমি সেট জয়ন্তীলালজির সাথে এমন কখনোই করব না। আমি ওনার নুন খেয়েছি, আর ওনার সাথে বিশ্বাসঘাতকতা আমি কখনোই করব না। চৌরঙ্গীলাল ঘরে আসছিল, তখন দেখে জয়ন্তীলাল সেখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আরে দাদা, তুমি এখন এখানে? কি মানে কি হয়েছে? তুমি অনেক রেগে আছো বলে মনে হচ্ছে। কিছু হয়েছে নাকি? আমি সব শুনে ফেলেছি চৌরঙ্গী। তুই বদমাস, এখানে আমার ব্যবসা দখল করার জন্য এসেছিস। হ্যাঁ, কান খুলে শোন, তুই এখনই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আর ভুলেও ওই বাড়িতে আসার চেষ্টা করবি না। বেরো, বেরো এখান থেকে, বদমাস কোথাকার। বেরো, বেরো বলছি। ঠিক আছে দাদা, এখন তো আমি চলে যাচ্ছি, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যে আমি আবার অবশ্যই ফিরব। যতদিন আমি বেঁচে থাকব আমি হার মানব না। আর আমি আমার ব্যবসা নিতে এসেছি, তোমার ব্যবসা নয়। তোমার কাছে যেটা আছে সেটা আমার ব্যবসা। বড় এসেছে আমার ব্যবসা ছিনিয়ে নিতে। হ্যাঁ, থু। আমার ব্যবসা আমি নিয়েই ছাড়বো দাদা। মনে রেখো, আমি আবার আসব, আবার ফিরে আসব কিন্তু। মহেশ, আমি সেদিন সব কিছুই শুনেছি। কিভাবে তুমি চৌরঙ্গীর সামনে বলেছিলে যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। সত্যি বলছি মহেশ, এ কথা বলে তুমি আমার মন জয় করে নিয়েছো। হ্যাঁ, এত ভালো আমার কখনো লাগেনি যতটা সেদিন শুনে লেগেছিল। বাহ বাহ, অসাধারণ, অসাধারণ বলেছ তুমি, খুব ভালো। সেটজি, আমি কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আপনি আমাকে সেই সময় সাহায্য করেছিলেন যখন আমার কিছুই ছিল না। আমি আর আমার পরিবার তো মরার মতো অবস্থায় চলে গিয়েছিলাম। দারিদ্রতা আমাদের সেভাবে ঘিরে ফেলেছিল, আর নেমোকার আমি আমার রক্তে নেই। এখন আমার তোমার উপরে বিশ্বাস আরো বেড়ে গেছে মহেশ। তাই আমি এখন থেকে তোমাকে সবচেয়ে বড় দায়িত্বটা দিতে চলেছি। দেখো, চৌরঙ্গীলাল হুমকি দিয়ে গেছে যে সে এই ব্যবসা আমার কাছ থেকে ছিনিয়ে নেবেই। তাই হতে পারে সে কোনো চোর টোর আমার বাড়িতে পাঠাবে এই সম্পত্তির কাগজ চুরি করার জন্য। তাই আমি চাই যে এই কাগজগুলো তুমি তোমার বাড়িতে সুরক্ষিত রাখো। চৌরঙ্গী কখনো ভাবতেও পারবে না যে এই কাগজগুলো তোমার বাড়িতে আছে। জয়ন্তীলাল তার সম্পত্তির কাগজ মহেশকে দিয়ে দেন, আর অনেক বছর ধরে সেই কাগজগুলো মহেশের বাড়িতে সুরক্ষিত থাকে। কিছু বছর কেটে যায়। মহেশের ছেলে সঞ্জয় এখন 18 বছরের। একদিন সে জয়ন্তীলালের ছেলে নীরজের সাথে ঘুরছিল। তখন নীরজ সঞ্জয়কে তার সোনার মালা দেখায়।
বাহ, এটা তো খুব সুন্দর মালা। ইস, যদি আমার কাছেও এমন একটা মালা থাকতো। আচ্ছা, তোর কি ক্ষমতা আছে এমন মালা পরার? এই, বদমাইশি করিস না। হ্যাঁ, সত্যি বলছি আমি, এমন মালা আমরা শেঠরাই পরি। হাহ, আরে তোর বাবা তো আমাদের এখানে চাকর, কিছুদিন পর তুইও আমাদের এখানে চাকরি করবি। আর কি, কেন অত মালা করছিস? হ্যাঁ, এটা ভুলিস না যে আমার বাবার জন্যই তোদের ব্যবসা এত এগিয়েছে। আরে, তোর বাবা আমার বাবার ওপর এতটাই বিশ্বাস করেন যে নিজের সম্পত্তির কাগজ পর্যন্ত তাকেই সামলাতে দিয়েছেন। তোর বাবা আমার বাবাকে এত সম্মান করেন, তোরও তো তাকে সম্মান করা উচিত। হ্যাঁ, সম্মান করা উচিত। কান খুলে শোন, দেখ, তোর বাবা যতই বিশ্বস্ত আর নির্ভরযোগ্য হোক না কেন, আরে শেষ পর্যন্ত তো আমাদের এখানকার চাকরি, তাই না? মাথায় তুলে তো রাখবো না। বড় এসেছে আমার। তুই তুই তোর শেঠ হওয়ার অহংকার দেখাচ্ছিস, তাই না? দেখিস, আমি একদিন তোর থেকেও বড় শেঠ হব। যা যা, বড় এসেছে শেঠ হতে, যা এখান থেকে। নীরজ আর সঞ্জয়ের এই কথাগুলো একজন লোক পেছন থেকে শুনছিল। এই লোকটি আর কেউ নয়, চৌরঙ্গীলালই ছিল। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি এতদিন ধরে জয়ন্তীলালের বাড়িতে সম্পত্তির কাগজ খুঁজে চলেছি, কিন্তু কাগজগুলো তো সে মহেশের বাড়িতে লুকিয়ে রেখেছে। এই মহেশের ছেলেটা শেঠ হতে চায় দেখছি। ঠিক আছে, এখন এই ছেলেই আমাকে জয়ন্তীলালের ব্যবসা দখল করতে সাহায্য করবে। আরে মহেশ, হঠাৎ এখন এইখানে যে? শেঠজি, আমার ছেলে এখন বড় হয়ে গেছে, আর আমি চাই যে আপনি একেও কাজে রেখে দিন। আরে আরে অবশ্যই অবশ্যই, তোমার বাবা অনেক বছর ধরে আমার জন্য সততার সাথে কাজ করেছে। হ্যাঁ শেঠজি, আমিও বাবার মতো সততার সাথেই কাজ করব। মনে রাখবি, আমরা শেঠজি নুন খেয়েছি, কখনো শেঠজি নিন্দা করবি না, কারণ নেমক হারামির থেকে বড় কোনো পাপ নেই। নামাক হারামি তো আমি করব বাবা, কারণ আমাকে একদিন ওই নীরজকে শেঠ হয়ে দেখাতেই হবে। আর আমি তো শুধু ব্যবসা শেখার জন্যই এখানে কাজ করছি। একদিন সঞ্জয় কোথাও একটা যাচ্ছিল, তখন চৌরঙ্গীলাল তার সামনে আসে। আরে, তুমি তো মহেশের ছেলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি। কিন্তু আপনি কে? অনেক বছর আগে আমি তোমার বাবাকে ব্যবসাতে অংশীদারি হওয়ার একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তার জন্য নমখারামি পাপ ছিল। সেদিন সে যদি রাজি হয়ে যেত, তাহলে আজ তুমি শেঠ হতে, বাচ্চা। তোমাকে তোমার বাবার মতোই জয়ন্তীলালের কাছে চাকরি করতে যেতে হতো না, বুঝলে? আপনি কি জয়ন্তীলালজির ভাই চৌরঙ্গীলাল? হ্যাঁ, একদম ঠিক চিনেছ বাচ্চা। এখন যে সুযোগ আমি তোমার বাবাকে দিয়েছিলাম, সেই সুযোগটাই আমি তোমাকে দিচ্ছি। যদি তুমি এই কাজটা করে দাও, তাহলে তুমি জয়ন্তীলালের ব্যবসাতে অংশ পাবে এবং তুমিও শেঠ হয়ে যাবে। কি বলো? বলুন বলুন, আমাকে কি করতে হবে? বেশি কিছু না, একটা ছোট্ট কাজ। দেখো, তোমার বাড়িতে জয়ন্তীলালের সম্পত্তির কাগজ রাখা আছে। তুমি সেখানে যাও আর সেগুলো নিয়ে এসো। ব্যাস, এইটুকুই কাজ। আচ্ছা, ঠিক আছে, আমি আমি এটা করতে রাজি আছি। সঞ্জয় তার বাড়ির আলমারি থেকে একটা বাক্স বের করে। তাতে সেই কাগজগুলোই রাখা ছিল যার কথা চৌরঙ্গীলাল বলছিল। এখন আমি এই কাগজগুলো চৌরঙ্গীলালকে গিয়ে দেব। হ্যাঁ, এতে জয়ন্তীলালের ব্যবসা সে দখল করে নেবে, আর তারপর আমিও ব্যবসাতে অংশ পাবো। হ্যাঁ।
সঞ্জয় কাগজগুলো চৌরঙ্গিলালের কাছে নিয়ে যায়। আরে দূর, এসব কি বাজে জিনিস নিয়ে এসেছো? এটা সেই কাগজই নয় যেটা আমার চাই। এটা তো পুরোটাই নকল কাগজ। কি? কিন্তু কিন্তু আমার বাড়ির বাক্স থেকে তো এই কাগজগুলোই বেরিয়েছে। আরে তুই তুই আমাকে বোকা বানাচ্ছিস। চৌরঙ্গিলাল রেগে গিয়ে সঞ্জয়কে মারতেই যাচ্ছিল, তখন পেছন থেকে মহেশ আসে। তুমি আবার এসেছো চৌরঙ্গিলাল। তোমার কি মনে হয়েছে অসৎ উপায়ে তুমি সম্পত্তির কাগজ ছিনিয়ে নেবে? আমি জানতাম যে তুমি কাগজ দখল করার চেষ্টা অবশ্যই করবে, তাই আমি আগেই আসল কাগজের জায়গায় নকল কাগজ রেখে দিয়েছিলাম। আসল কাগজ কোথায়? সেটা শুধু আমি আর জয়ন্তী লালজি জানি। শয়তান, তুই আমার সব খেলা নষ্ট করে দিলি। মহেশ, আমি তোকে দেখে নেব একদিন। বড় এসেছে, আজ আমার ছেলের ওপর হাত তুলতে এসেছিলে। তুই ভালো করিসনি। এখনই এখান থেকে দূর হয়ে যা, নাহলে তোকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে জয়ন্তী লালজির কাছে নিয়ে যাব। চৌরঙ্গিলাল রেগে চলে যায়। মহেশ অনুতপ্ত সঞ্জয়ের দিকে ফিরে। বাবা, আজ যদি আপনি সঠিক সময় না আসতেন তাহলে তাহলে ও আমার সাথে কি করতো কে জানে। যা, আমি সব দেখেছি। আজ তোর জন্য আমার মাথা নিচু হয়ে গেছে। পুরো গ্রাম যার বিশ্বস্ততার উদাহরণ দিত, তারই ছেলে কিনা নেমোকারামি করেছে। এটা কত লজ্জার কথা। আমাকে মাফ করে দিন বাবা, আমার মনে লোভ এসে গিয়েছিল। আমি শেঠ হতে চেয়েছিলাম, কারণ কারণ নীরজের সাথে আমার ঝগড়া হয়েছিল। তাই তার সামনে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম যে আমি কারো থেকে কম নই। সেই জন্যই আমাকে মাফ করে দিন বাবা, আমাকে মাফ করে দিন। দেখ, এই লোভী মানুষকে দিয়ে অসৎ কাজ করায়। যখন আমরা লোভের পেছনে ছুটি, তখন আমরা নিজেদের আদর্শ আর নৈতিকতা ভুলে যাই। আমরা সততার সাথে যা আয় করি তাতেই খুশি থাকা উচিত। আসল সুখ পরিশ্রমে পাওয়া যায়। কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা, সে আমাদের শত্রুও হোক না কেন, তাতে আমাদের কিছু সময়ের জন্য লাভ হতে পারে, কিন্তু শেষে আমরা সবকিছু হারিয়ে ফেলি। তাই আমাদের নিজের পরিশ্রমের ওপর গর্ব করা উচিত এবং সততার সাথে সন্তুষ্ট থাকা উচিত। সঠিক পথে চললেই আমরা দীর্ঘ সময় ধরে সুখী থাকতে পারি। সঞ্জয় লজ্জায় মাথা নিচু করে। সে তার শিক্ষা পেয়ে গেছে।